যখন যুক্ত হবে তখন সবচেয়ে প্রথমে যখন বা আসবে তখন বা হবে একটা দাঁতের নিচে এক নোকতা থাকলে তার নাম বা, তার নাম বা। তাহলে এক দাঁতের নিচে এক নোকতা থাকলে তার নাম বা। যখন শব্দের মাঝখানে আসবে তখন বা তাহলে শব্দের প্রথমে যখন আসবে তখন বা দেখবে এরকম হবে এক দাঁতের নিচে এক নোকতা, আর যখন মাঝখানে আসবে তখন এক দাঁতের নিচে এক নোকতা থাকবে, আর যখন শব্দের শেষে আসবে তখন এরকম শব্দের শেষে আসলে বা এরকম মানে পরিপূর্ণ বাটাই আসবে শব্দের শেষে। এরপরে আসে তা, এরপরে অক্ষর কি তা।
বা তা তা এটা আরেকটা অক্ষর আছে যে যুক্ত অক্ষর অক্ষর তিন প্রকারের লেখা থাকে ওইটা যখন পড়াবো তখন এবার আসেন তার উপর কয় নুক্তা থাকে দুই নুক্তা এক দাঁতের উপরে দুই নুক্তাতে কি হবে তা তা তাহলে বা তা তা তিনটা অক্ষর একই রকম দেখতে একই রকম তাহলে দুই নুক্তা থাকলে তার নাম তা শব্দের শুরুতে আসবে তখন এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে তার নাম তা মাঝখানে এক দাঁতের উপরে দুই নুক্তা থাকলে তার নাম তা শেষে আসলো পরিপূর্ণ তা আইবে তা মানে কয় নুক্তা দিতে হবে তিনটা দিলে সা তাহলে বা তা তা তিনটা অক্ষর একই রকম পার্থক্য কি নুক্তা যদি নিচে এক নুক্তা থাকে কি হবে বা উপরে দুই নুক্তা থাকলে কি হবে তা উপরে তিন নুক্তা থাকলে কি হবে সা এরপর এক অক্ষর আছে জিম জিম এই অক্ষরের নাম কি জিম 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 বলে জিম শব্দের শুরুতে আসবে তখন শব্দের শুরুতে আসলে মাথা দেয় রেস্ট আসবে যখন মাঝখানে আসবে তখন জিম যখন শেষে আসবে তখন এরকম পরিপূর্ণ হবে তাহলে শব্দের প্রথমে আসলে জিম এরকম হবে শব্দের মাঝখানে আসলে এরকম হবে শব্দের শেষে আসলে এরকম হবে জিম হা বা তিনটা অক্ষর একই রকম পার্থক্য কি নক্তা নক্তা তাহলে এই অক্ষরের নাম কি এই অক্ষরের নাম এই অক্ষরের নাম এই অক্ষরের নাম নক্তা না থাকলে কি হবে নক্তা না থাকলে হা এই অক্ষরের নাম কি হা হা আবার বলেন হা বলে হা এই অক্ষরের নাম কি এই অক্ষরের নাম এই অক্ষরের নাম এই অক্ষরের নাম জিম হা তিনটা অক্ষর একই রকম পার্থক্য কি নক্তা এরপরে কি আছে দাম বাচ্চার জন্মের অক্ষরের নাম কি কিন্তু দাল অক্ষরের ক্ষেত্রে ডান দিকের অক্ষরের অক্ষরের সঙ্গে যুক্ত হবে বাম দিকের অক্ষরের সঙ্গে যুক্ত হবে না এখন আসেন আমরা আরবি হরফ আরবি হরফ কয়টি 29টি জোরে বলেন কয়টি 29টি অক্ষরকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে লেখার জন্য মাত্রা পড়ার ক্ষেত্রে না লেখার মাত্রা তিন ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম ভাগে এক অক্ষর কয় অক্ষর এক অক্ষর সেই অক্ষরটার নাম প্রথম ভাগে এক অক্ষর নাম হামজা অক্ষরটা পাঁচ রকম হবে কয় রকম হবে পাঁচ রকম হবে এখন খেয়াল করি আসলে যেমন প্রথম থেকে আছে দ্বিতীয় নম্বর আলিফের উপরে এটা তো ডাক্তার দেখি রাখি না ওয়ার উপরে ইয়ার উপরে কানে গেল কাটতে গেল আলিফের উপরে ওয়ার উপরে ইয়ার উপরে অথবা এটাই অথবা এক দাঁতের উপরে অথবা এক দাঁতের উপরে তাহলে হামজা কয়ভাবে আসবে পাঁচ ভাবে আসবে আলিফের উপর অথবা ওয়ার উপরে আসবে অথবা ইয়ার উপরে আসবে অথবা এক দাঁতের উপরে আসবে অথবা একাই আসবে কারণ সাথে যুক্ত হবে না হামজা অক্ষর কখন থেকে ধরা যায় না লেখার ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে যে
আলিফ ওয়াও ইয়া তিনটা অক্ষরের উপরে হামজা আছে তখন আমরা আলিফ ধরব না হামজা ওয়াও ধরব না হামজা ইয়া ধরব না হামজা হামজা আপনার এটা তাফসীর বা ব্যাখ্যার দিক থেকে এটা প্রয়োজন আমার তাহলে হামজা কারণ এরপরে আসেন 6 অক্ষর ইংলিশের একটা স্যার কত আছে 28 অক্ষরের মধ্যে এখন আমরা 6 অক্ষর কয় অক্ষর 6 অক্ষর খেয়াল করি দাল আমরা দাল র আমাদের দাল দাল র জা ওয়াও আলিফ এই 6 অক্ষর যখন আমরা যুক্ত করব তখন ডান দিকের অক্ষরের সঙ্গে যুক্ত হবে কিন্তু বাম দিকের অক্ষরের সঙ্গে যুক্ত করা যাবে না এখন আমি যদি লিখি বা লিখতে বলি বা এখন বাম পাশের অক্ষরের সঙ্গে যুক্ত করা হবে যদি যুক্ত করেন তাহলে এটা আলিফ থাকবে না লাম হবে ওয়াও বামের অক্ষরের সঙ্গে যুক্ত করার আর কোনো সুযোগ নাই তাহলে এই 6 অক্ষরের বৈশিষ্ট্য হচ্ছে হ্যাঁ ডান দিকের অক্ষরের সঙ্গে যুক্ত করা যাবে বামের অক্ষরের সঙ্গে যুক্ত করা যাবে না তাহলে 6 আর কত যাবে 7 আর থাকে কত 22 মানে এই 22 অক্ষরের বৈশিষ্ট্য হবে না হ্যাঁ গোল মাথা তিনটা প্রথম করি একটা দিয়ে 5 অক্ষর হবে কয় অক্ষর 5 অক্ষর হবে 5 অক্ষর কি কি বা তা এই একটা দিয়ে 5টা অক্ষর আর তোর মধ্যে দিলে শব্দ বল এক এখন নিচে দিলে এক নোক্তা দিলে কি হবে নিচে 2 নোক্তা দিলে এরপরে উপরে এক নোক্তা দিলে উপরে 2 নোক্তা দিলে উপরে 3 নোক্তা দিলে তাহলে এক দাঁত দিয়ে কয় অক্ষর পেলাম 5 অক্ষর পেলাম 5 মিলে কত থাকে 17 এখন গোল মাথা যদি এক উপরে এক নোক্তা দিয়ে কি হবে উপরে 2 নোক্তা দিয়ে কি হবে গোল মাথা দিয়ে 2 অক্ষর এরপরে 3 দাঁত দিয়ে 2 অক্ষর হবে এই অক্ষরের নাম কি এই নোক্তা দিয়ে এরপরে সদের মাথা সদ এই অক্ষরের নাম কি এক নোক্তা দিয়ে কি হবে তাহলে সদের মাথা দিয়ে কয় অক্ষর পেলাম আর প্রথম এক দাঁত দিয়ে কয় অক্ষর 5 অক্ষর গোল মাথা দিয়ে কয় অক্ষর 2 অক্ষর 3 দাঁত দিয়ে কয় অক্ষর 2 অক্ষর সদের মাথা দিয়ে কয় অক্ষর 2 অক্ষর কয়ের মাথা দিয়ে কয় অক্ষর 2 অক্ষর এই পর্যন্ত এখন আমরা এই ডাল এই অক্ষরের নাম কি এই অক্ষরটা দিয়ে কি হবে এটা যখন শব্দের প্রথমে আসবে ডাল অথবা ডাল তখন এটা আসবে আর যখন শব্দের শেষে আসবে তখন ডান দিকের অক্ষরের সঙ্গে যুক্ত হবে এরকম কিন্তু বাম দিকের কোন অক্ষরের সঙ্গে যুক্ত বাম দিকে যদি আপনি আলিফ লাগান আলাদা লাগান যুক্ত হবে তাহলে দাল উপরে এক নোক্তা দিলে কি হবে দাল দাল এরপরে কি আছে এই অক্ষরের নাম কি শব্দের প্রথমে হলে এরকম হবে আর শব্দের শেষে যখন আসবে তখন এরকম এটা থামার জায়গা বাংলাতে বলে দাড়ি বা কমা আরবিতে বলে ওয়াকফ থামার জায়গা
এই অক্ষর চিহ্নের ব্যাপারে অনেক ইয়ে আছে, 19টা আছে, 19টার নাম আছে। আমরা অনেকে প্রথম 36টা, কিন্তু এখনো কোন চিহ্নটা কেন ব্যবহার করা হয় এবং এই কোন চিহ্নটার নাম এরপর অনেক সময় পাওয়া যায় ছোট্ট একটা ত বলে থাকে না, সা থেকে জিম থেকে বিভিন্ন রকম অক্ষর, প্রত্যেকটার নাম আছে, কাজ আছে, কিন্তু আমরা শুধু খতম করে জানি অনেকে আছি আপনারা। আচ্ছা, এটা আস্তে আস্তে শেখানো হবে। তাহলে যদি র শব্দের প্রথমে আসে তাহলে এটা আসবে, আর শব্দের শেষে হলে ডান দিকের অক্ষরের সঙ্গে যুক্ত হবে র, এরপরে আসে যা, একই মানে র আর যা, র যা, এরপরে কি আছে সিন। সিন যদি শব্দের প্রথমে আসে তাহলে শুধু তিন দাঁত, আর যদি মাঝখানে আসে তাও তিন দাঁত, আর যদি শেষে আসে তিন দাঁত হবে এবং তার লেজটা পুরোপুরি হবে, পূর্ণাঙ্গ। তাহলে শব্দের প্রথমে হলে তিন দাঁত, মাঝখানে হলো তিন দাঁত, শেষে হলো পরিপূর্ণ সিন। উপরে তিন দাঁত দিলে কি হবে? এখানে তিন দাঁত দিলে কি হবে? এখানে তিন দাঁত দিলে কি হবে? সিন শিন। এরপরে স, যদি শব্দের প্রথমে আসে শুধু মাথাটা আসবে, আর যদি মাঝখানে আসে এর মধ্যে আমরা মনে করেন তাও শুধু মাথাটা, আর যখন শব্দের শেষে আসবে পূর্ণাঙ্গ, যখন শব্দের শেষে আসবে পূর্ণাঙ্গ উপরে একটা দিলে কি হবে? উপরে একটা দিলে ওটাও আবার এরপরে একটা কি, ওটাও আপনার নাম শব্দের প্রথমে আসলে এরকম হবে, আর যদি শব্দের মাঝখানে আসে এরকম হবে, আর যদি শব্দের শেষে আসে পূর্ণাঙ্গ অক্ষর হবে। অনেক সময় আলিফ করা যুক্ত হয়, ত শব্দের শেষে আসলে এরকম হবে, আর যদি আলিফ যুক্ত থাকে তাহলে আলিফ করা যুক্ত, সেখানে মানে শব্দের প্রথমে মাথা, মাঝখানেও একই, তটা কত পরিবর্তন হয়। উপরে এক নক্ত দিলে কি হবে? উপরে এক নক্ত দিলে, উপরে এক নক্ত দিলে, এরপরে অক্ষর কি আছে? আইন আছে। আইন, এটা হচ্ছে আইনের পরিপূর্ণ অক্ষর। যদি শব্দের প্রথমে আসে তখন আইন এরকম, আর যখন মাঝখানে আসবে তখন এরকম, আর যখন শেষে আসবে তখন এরকম। শেষে আসলে পরিপূর্ণ অক্ষর হবে। তাহলে এই অক্ষরের নাম কি? আইন। আইন। এই অক্ষরের নাম কি? আইন। এই অক্ষরের নাম কি? আইন। এই অক্ষরের নাম আইন। আইন। উপরে এক নক্তা দিলে কি হবে? আইন। উপরে এক নক্তা দিলে আইন। উপরে এক নক্তা দিলে আইন। উপরে এক নক্তা দিলে আইন। আইন। এরপরে অক্ষর ফা শব্দের প্রথমে হলে গোল মাথা, মাঝখানে হলে গোল মাথা, আর শেষে যখন হবে তখন পরিপূর্ণ হবে। তাহলে এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম, এই অক্ষরের নাম দুই নক্তা দিলে কি হবে? দুই নক্তা দিলে, দুই নক্তা দিলে এরপরে কি আছে? কাপ শব্দের প্রথমে আসবে আর যদি শব্দের মাঝখানে আসে শব্দের মাঝখানে আসলে এরকম, আর যখন শব্দের শেষে আসবে তখন পরিপূর্ণ কাপ, পরিপূর্ণ কাপ।
শেষে পূর্ণাঙ্গ অক্ষর শেষে পূর্ণাঙ্গ অক্ষর। আর শেষে আসলে পূর্ণাঙ্গ অক্ষর। এরপরে কি আছে? কোনটা? প্রথম দেখতে পারবেন বিশেষ করে এরকম ভাবে আসে, এরকম ভাবে আসে। শুধু এই মাথাটা যদি সোজা হয়, টান হয়, এটাই কাজ। আর যখন পূর্ণাঙ্গ আসবে তখন পুরোটা ওই লাস্টের দাবি উত্তরটা নম্বর এটা সব এইটা কাপ। হ্যাঁ এটা কাপ, মানে সোজা একটা টান দিয়ে এইভাবে টান থাকে হবে না। ওই লাস্টে শব্দ যদি এটা থাকে তাহলে উনিটা তিনটে সহজ সব, কিন্তু এক জায়গায় তো দুইটা কাপ থাকবে না, এটা কাটা ওই একদিন দুই দিন দেখতে দেখতে ওইটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই অক্ষরকে বলে ছোট কাপ, আর যেটা নোকটাওয়ালা এটাকে বলে বড় কাপ, এটাকে বলে বড়, আর এটাকে বলে কাপ। এরপরে কি আছে? লাম 6 ভাবে আসে। এখন লামটা একটা খেয়াল করি। প্রথম লাম পরিচিত মতো দেখা যায়, তার নাম লাম। এখন যখন লাম শব্দের প্রথমে আসবে তখন এলো, যখন মাঝখানে আসবে তখন এলো, যখন শেষে আসবে তখন নাম বলা হবে। তাহলে এটাও লাম, এটাও লাম, এটাও লাম, এটাও লাম। এখন লাম কোরআন শরীফে কিন্তু বিশেষ করে এইভাবে এরপরে আরেকটা আসবে, আরেকটা নুরানি কায়দাতে আছে। এটা নুরানি হাজুরি কোরআন শরীফে ব্যবহার করা হয়। এই লম্বা একটা টান, এই মাথাটা এলাম, এটা হাজুরি কোরআন শরীফে ব্যবহার করা হয়। এই মাথাটা লাম, এরপরে এটা জিম বা হা বিদায় আসবে, এই লম্বা টান দেয় লাম, এটা হাদিস কোরআনে ব্যবহার করা হয়। এজন্য লামে অনেক ক্ষেত্রে আছে। এখন এখানে আরেকটা জিনিস আজকে ক্লিয়ার করি আমরা। এই লাম মানে এই মাথাটা কিসের, এই মাথাটা কিসের? লাম পরেরটা আলিফ, আলিফ। এখন আছে লাম, প্রথমটা লাম, আর পরেরটা আলিফ। আলিফ, হ্যাঁ ঠিক আছে। কোরআন তেলাওয়াতের সময় অনেক সময় এখানে প্রথমটাতে সাকিন আছে মনে করেন, পরেরটাতে জবর আছে। অনেকে এটাকে আলিফ ধরে, এটাকে লাম ধরে, অনেকে এটা লাম ধরে, এটা আলিফ ধরে, এটা প্যাচ থাকে। এজন্য তার প্রথম মাথাটা হবে লাম, পরের মাথাটা হবে আলিফ। এখানে প্রথম মাথা হবে লাম, পরের মাথা হবে আলিফ। লাম আলিফ লাম। এরপরে কি আছে? এরপর নাম মিম। মিম যখন শব্দের প্রথমে আসবে তখন এরকম, যখন শব্দের মাঝখানে আসবে তখন এরকম, যখন শব্দের শেষে আসবে তখন এরকম। শব্দের প্রথমে আসলে শুধু মাথায়, মাঝখানে শুধু পেশা, শেষেও পরিপূর্ণ অক্ষর, শেষের প্রত্যেকটা অক্ষরে পরিপূর্ণ। লাম মিম। এরপরে কি? নুন। শেষের অক্ষরগুলো শুধু ডাইনি যুক্ত থাকে। হ্যাঁ, ডাইনি অক্ষর। আর
আর এই অক্ষরের নাম শব্দের প্রথমে আসলে এক দাঁতের উপরে এক নোক্তা, মাঝখানে আসলো এক দাঁতের উপরে এক নোক্তা, আর শেষে যখন আসবে তখন পরিপূর্ণ পূর্ণাঙ্গ। শব্দের প্রথমে হলো এক দাঁতের উপরে এক নোক্তা, মাঝখানে হলো এক দাঁতের উপরে এক নোক্তা, শেষে আসলে পরিপূর্ণ নুন। এরপরে ওয়া, এরপরে ওয়া ওয়া অক্ষর ডান দিকের অক্ষরের সঙ্গে যুক্ত হবে, বাম দিকের অক্ষরের সঙ্গে যুক্ত হবে না। এখন ওয়া যখন শব্দের প্রথমে আসবে তখন টিকায়, যখন মাঝখানে আসবে তখন ডান দিকের অক্ষরের সঙ্গে যুক্ত হবে, শেষেও যখন আসবে তখন ডান দিকের অক্ষরের সঙ্গে যুক্ত হবে, কিন্তু বাম দিকের অক্ষরের সঙ্গে যুক্ত হবে না। তার এই অক্ষরের নাম কি? ওয়াও। ওয়াও ওয়াও আবার বলেন ওয়াও, আবার বলেন ওয়াও, আবার বলেন ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও। এটা যে কোনো অক্ষর আপনি লাগাবেন, মনে করেন বা লাগাবেন, এটা বুঝানোর জন্য এখানে যে কোনো অক্ষর আপনি লাগাবেন। তাহলে যুক্ত যখন করতে যাবেন তাহলে বা অজবর বাও, বাও বাও এখানে বা অজবর বাও বাও শেষে এবং মাঝখানে একই মানে হা। এরপরে এই অক্ষরের নাম হা এটা ছোট হা না বড় হা? ছোট হা। এটা যখন শব্দের প্রথমে আসবে তখন এরকম জিলাপির মতো পেছনে, মাঝখানে যখন আসবে তখন এরকম, যখন শেষে আসবে তখন এরকম। তাহলে এই অক্ষরের নাম এই অক্ষরের নাম এই অক্ষরের নাম হা। এরপরে কি আছে? হামজা। হামজা তো বুঝাই গেল, পাঁচ ভাবে আলিফের উপরে, ওয়ার উপরে, ইয়ার উপরে, এক দাঁতের উপরে অথবা একে, কোন অক্ষরের সাথে যুক্ত হবে না। ইয়া যখন শব্দের প্রথমে আসবে তখন এক দাঁতের নিচে দুই নোক্তা হবে, মাঝখানে যখন আসবে তখন এক দাঁতের নিচে দুই নোক্তা হবে, যখন শেষে আসবে ইয়া নোক্তা হবে না, তখন নোক্তা হবে ছয়ের মতো বা ডয়ের মতো, ছয়ের মতো অথবা ডয়ের মতো। নোক্তা হবে না, যখন ডয়ের মতো ইয়া লিখতে লাগবে, বইতে দেওয়া আছে, যখন আপনি নোক্তা আছে এইভাবে ইয়া লিখবেন তখন আর নোক্তা দেওয়া লাগবে। ওখানে বইতে দিছে কেন? আপনি যদি ভুল ধরেন, লেখকের ভুল ধরেন, শেষে যখন ইয়া লাগাবেন তখন ইয়া পরিপূর্ণ হবে কিন্তু নোক্তা আসবে না, আসবে। আর শব্দের প্রথমে যখন বসাবেন তখন নোক্তা দিতে হবে, মাঝখানে নোক্তা দিতে হবে, শেষে লেখার সময় নোক্তা দেওয়া লাগবে, পরিপূর্ণ হবে। এবারে আসেন যুক্ত অক্ষর 22টি। এই 22টি আরেকবার আমি দেখাই দেই, খেয়াল করেন। একবার বলুন। গোল মাথা, 3 দাগ সদের মাথা, কফ, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হাত, মিম। এতক্ষণ থেকে আমরা এগুলো করলাম। এক দাগ দিয়ে 5 অক্ষর, কয় অক্ষর? 5 অক্ষর। কি কি বলেন? বা নুন ইয়া, বা তা সা নুন ইয়া। এক দাগ দিয়ে 3 অক্ষর গেল। গোল মাথা দিয়ে কয় অক্ষর? 2 অক্ষর। কফ 3 দাগ দিয়ে কয় অক্ষর? 2 অক্ষর। শিন। সাদের মাথা দিয়ে কয় অক্ষর? 2 অক্ষর। কি? পায়ের মাথা দিয়ে কয় অক্ষর? 2 অক্ষর। কি? হায়ের মাথা দিয়ে কয় অক্ষর? 3 অক্ষর। জিম হা খ। আইনের মাথা দিয়ে কয় অক্ষর? 2 অক্ষর। কি
লাম কাফ লাম কাফ গোল হা এটাই মিম লাম দিয়ে হচ্ছে বলে হুজুর লাম দিয়ে আরেকটা হ্যাঁ লাম দিয়ে আরেকটা এটা লাম কাফ ও আচ্ছা ও বুঝছি এটা লাম লামের মাথা দিয়ে এটা লাম যখন এখানে টান দিবেন তখন এটা কাফ তাহলে এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম। তাহলে প্রথম এক দাঁত দিয়ে কয় অক্ষর? 5 অক্ষর গোল মাথা দিয়ে কয় অক্ষর? 2 অক্ষর তিন দাঁত দিয়ে কয় অক্ষর? 2 অক্ষর সদের মাথা দিয়ে কয় অক্ষর? 2 অক্ষর হায়ের মাথা দিয়ে কয় অক্ষর? 2 অক্ষর হায়ের মাথা দিয়ে কয় অক্ষর? 2 অক্ষর আইনের মাথা দিয়ে কয় অক্ষর? 2 অক্ষর লামের মাথা দিয়ে কয় অক্ষর? 2 অক্ষর হায়ের মাথা দিয়ে 1 অক্ষর মিম 1 অক্ষর 1 আর টোটাল কয় অক্ষর হলো 5 আর 2 8 9 10 11 12 13 তারপরে 3 14 15 তারপরে 2 16 তারপরে 2 17 18 19 20 এই বাইরে